সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের ৩ শতাধিক বাড়ি ফ্ল্যাট জব্দ ও $1 কোটি অবরোধের নির্দেশ আদালতে। ইসিতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির, জাপা প্রার্থিতা বাতিল চেয়ে জুলাই ঐক্য, আরও ৫৩ প্রার্থী বৈধ। চুয়াডাঙ্গায় সেনা অভিযানে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডার সহ সব সেনা প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। ভারতে খেলতে না যাওয়ার অবস্থান থেকে বাংলাদেশকে সরে দাঁড়ানোর অনুরোধ আইসিসি, সিদ্ধান্তে অনড় বিসিবি। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দুর্নীতির মাধ্যমে অর্জিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা আমেরিকায় ৪০টি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইয়ে ৫৯টি, কম্বোডিয়ায় ১১৭টি সহ ২৬১টি বাড়ি ও ৪০টি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার ব্যাংক হিসেবে থাকা $1 কোটি সহ দেশ বিদেশের সব সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। একই দিনে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে প্রায় $৩৫০ কোটি টাকার মানি লন্ডারিংয়ের আলাদা ৩ মামলায় অভিযোগ গঠনের জন্য ১৯, ২৭ ও ২৮ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়ে আর্থিক খাতের লুটপাটে জড়িয়ে পড়া শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ২০১৩ সালে পিকে হালদারের সহযোগিতায় রিলায়েন্স ফাইন্যান্স থেকে ৩টি ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় $১০০ কোটি টাকা ঋণ নেয়। এসব অনিয়মের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে দেখা যায়, ঋণ নেওয়া এসব অর্থ সুদ আসলে বেড়ে দাঁড়িয়েছে প্রায় $৩৫০ কোটি টাকায়। তদন্ত শেষে গত বছরের ২রা জুলাই মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে ৩ মামলায় সাইফুজ্জামান ও পিকে হালদার সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এসব মামলায় নাহিদা রুনাই ও রাশিদুল হক গ্রেপ্তার হলেও বাকিরা যেন থেকে যান ধরাছোঁয়ার বাইরে। নাহিদ রুনাই তিনি আপনার রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড, যেটা বর্তমানে আবিবা ফাইন্যান্স, সেখানে অডিট কমিটিতে ছিলেন। আরেকজন আছেন হলো আপনার রাশেদুল হক। এই দুইজন হলো আপনার জেল হাজতে আছে। আর এছাড়া পলাতক আসামিদের ভিতরে আপনার ১ নম্বরে আছে মোহাম্মদ সাইফুল আলম, আব্দুস সামাদ। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা ১৬০০ কোটি টাকার সম্পদ প্রকাশ্যে আসার পর অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানকালে তার নামে আমেরিকায় ৪০টি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইতে ৫৯টি, কম্বোডিয়ায় ১১৭টি, ভারতে ৯টি, ফিলিপাইনে ২টি ও ভিয়েতনামে 4টি বাড়ি ও 30টি ফ্ল্যাট, এছাড়া $1 কোটি সহ দেশ বিদেশে বিপুল সম্পদের তথ্য পায় দুদক। মঙ্গলবার দুদকের আবেদনে সাইফুজ্জামান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির দেশ বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেন আদালত। বিভিন্ন দেশে তার নামে বেনামে, তার বিভিন্ন কোম্পানির নামে দেখা গেছে যে অঢেল সম্পদের যে একটা বিবরণ পাওয়া গেছে, তা সেইগুলো মানে অ্যাটাস্ট অর্থাৎ প্রয়োগ করার জন্য এবং ফ্রিজ করার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের প্রার্থনা মঞ্জুর করেছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান শেষে শিগগিরই মামলাসহ অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান দুদকের কৌশলীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ চতুর্থ দিনের মতো আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এদিন সবশেষ খবর পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৩ জন এবং বাতিল হয়েছে ১৭ জনের মনোনয়নপত্র। এ নিয়ে ৪ দিনে আপিল শুনানিতে মনোনয়ন বৈধ হয়েছে ২০৩ জনের। এদিকে জাতীয় পার্টি সহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। জাতীয় পার্টি সহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা শুরু করে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। ইসলামিক ফাউন্ডেশন ভবনের সামনে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং জাতীয় পার্টি সহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবি জানান তারা। পরে ৫ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয়। দীর্ঘদিন পর একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে আমরা আশা রাখছি। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা মনে করি ইলেকশন কমিশন সেই কাজটি করবে এবং সেই জায়গা থেকে কোনো পক্ষকে সুবিধা না দিয়ে তারা ভূমিকা রাখবে। তো এই জন্য আমরা ইলেকশন কমিশনকে বলেছি এবং তার পাশাপাশি আমরা ইলেকশন কমিশনের
যিনি অতিরিক্ত সচিব তাকে আমরা আমাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দিয়েছি। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, অশুভ চিন্তা থেকে জাতীয় পার্টির মনোনয়ন বাতিলের দাবি জানানো হচ্ছে। নির্বাচনের সময় কোনো প্রার্থী সার্কিট হাউস ব্যবহার করতে পারবে না, সরকারি যানবাহন ব্যবহার করতে পারবে না, সরকারি গানম্যানও ব্যবহার করতে পারবে না। এখনও নির্বাচনের পথে অনেক বাধা আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সকল দলের মধ্যে একটি সমঝোতা, একটা ন্যাশনাল ডায়ালগ, একটা ন্যাশনাল কনসেনসাস দরকার, ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরে। এর আগে সকাল 10টায় শুরু হয় চতুর্থ দিনের আপিল শুনানি। সন্তোষ প্রকাশ করেন মনোনয়ন ফিরে পাওয়ার প্রার্থীরা। অন্যদিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। স্বাক্ষর মিস্টেকের কারণে এটা প্রার্থিতা বাতিল করা হয়েছিল। আমি আজকে আপিল করার প্রেক্ষিতে আমার এটা একটা নমিনাল হিসাবে আমার এটাকে মঞ্জুর করেছে এবং আমি একজন বৈধ প্রার্থী হিসাবে ঢাকা 13 আসনে আমি নির্বাচন করছি। জেলা রিটার্নিং অফিসার আমাদের মনোনয়নপত্র বৈধ করেছিলেন। এটার বিপক্ষে আজকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একটা আপিল দায়ের করেছেন। সেটা রিজেক্ট হওয়ার কারণে আমার মনোনয়নপত্রটা বৈধ ঘোষণা হয়েছে। এর আগে গত 3 দিনে আপিলের বৈধতা পায় 150 জনের মনোনয়নপত্র। সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে 645 জন। শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, বিএনপির রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকলেও জামায়াত সহ অন্যরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন, আর তাই সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তিনি। সন্ধ্যায় দলের 5 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। আমরা দেখেছি যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে ভোটার আইডি কার্ড, তাদের এনআইডি কার্ড, তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে। উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে। এটা তো কোনো বিশেষ উদ্দেশ্যেই করা হচ্ছে। এটা নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে, এবং তাদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি। চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার সহ অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে ঘটনা তদন্তে একটি উচ্চ পদস্থ কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে আইএসপিআর। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আইএসপিআর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেছে। সোমবার রাতে সেনাবাহিনীর অভিযান চলাকালে তার মৃত্যু হয়। এই ঘটনা ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মধ্যরাতেই রাস্তায় নেমে বিক্ষোভ করেন। তারা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি সভাপতি ও চুয়াডাঙ্গা 2 আসনের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান। গণভোটে নির্ধারিত হবে আগামী সংবিধান কেমন হতে যাচ্ছে, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের ভুল থেকে বের হতে তৈরি করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থান শুধুমাত্র স্বৈর শাসককে উচ্ছেদের জন্য নয়, কল্পনার বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে হয়েছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, উদ্যোক্তা তৈরিতে পরিবর্তন আনতে হবে শিক্ষা ব্যবস্থায়। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক 3 দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিক্ষা সংস্কৃতি সম্পর্ক উন্নয়নে সার্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঞ্চলিক সংস্থাটিকে আবারও শক্তিশালী করার উপর জোর দেন তিনি। SARC is a word is forgotten. That's a shame on us. This was supposed to be the idea of SARC, that we get together and make exchanges and learn from each other. For some very difficult to understand reason, we have to stop that.
জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করছে গণভোটের ফলাফলের উপর। জুলাই যোদ্ধারা রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশ নেয়ায় তিনি আনন্দিত জানিয়ে আশা প্রকাশ করেন তরুণদের অনেকেই নির্বাচিত হবে। They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. Because they felt the root of all the trouble is the constitution. They have formed their own political party, and very soon, on the 13th of February, they will be on the ballots. বর্তমান শিক্ষা ব্যবস্থায় চাকরি প্রত্যাশীদের সংখ্যাই শুধু বাড়ছে সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, উদ্যোক্তা তৈরি করতে পারবে এমন শিক্ষানীতি গ্রহণ করা উচিত। We learn how to write a good application for a job. That's the mismatch. I hope we could debate and discuss what education should be. Students have not raised that issue yet. They're so busy with the political issues. But someday they will raise that issue. What is education? Why are you teaching this? Who needs it? উচ্চশিক্ষা বিষয়ক এই আঞ্চলিক কনফারেন্স চলবে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। কোনো সরকারই সব সমস্যার সমাধান এককভাবে দিতে পারে না, প্রয়োজন অংশীদারিত্ব। তাই ক্ষমতায় গেলে সকলে পরামর্শ নিয়েই সমাধানের পথে হাঁটবে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সিপিডি আয়োজিত নাগরিক ইশতেহার 2026 খসড়া প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াত ইসলামী নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, পার্শ্ববর্তী দেশের আশীর্বাদ নিয়ে কিছু রাজনৈতিক শক্তি দেশে ক্ষমতায় আসতে চায়। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা নিয়ে নাগরিক ইশতেহার 2026-এর খসড়া প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানী চীনমিত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নাগরিকরা অংশ নেন। নির্বাচিত সরকারের কাছে কি প্রত্যাশা থাকবে সে বিষয়ে উপস্থিত নাগরিকদের মতামত নেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, অতীতে কোনো দলই জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। বর্তমানে নতুন বন্দোবস্তের কথা বলে আবারও পুরনো বন্দোবস্তেই চাপিয়ে দেওয়া হচ্ছে। এর দায় রাজনৈতিক নেতাদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তারা। আমরা যে কমিটমেন্ট করেছিলাম একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা দাঁড়াবো, বর্তমান এই নির্বাচনের ডামাডোলে আমরা সেটা দাঁড়াতে পারি নাই। সেই ব্যর্থতার দায় আমাদের খানিকটা এই রাষ্ট্র ব্যবস্থাপনার, নির্বাচন ব্যবস্থাপনার। জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, নির্বাচনের আগে নিরাপত্তা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বলেন, গণভোটে হ্যাঁ ভোট নিয়ে প্রচারণায় সার্বিক সহযোগিতা করবে জামায়াত। একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা তো বললেন যে গণভোটের সম্পর্কে ক্যাম্পিং চালানো আমাদের কাজ না। তা আমরা ইনশাআল্লাহ ক্যাম্পিং চালাবো। আমাদের দেশে একটা মেন্টাল সেটআপ আছে যে ক্ষমতায় থাকতে হলে পাশের দেশের ব্লেসিং থাকতে হবে। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলায় এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল জনগণের উপরই নির্ভর করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব দল একই চিন্তার মধ্যে আসবে এমন কোনো সুযোগ নেই। তবে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। রাজনীতিবিদরা অনেক কথা বলবে, কিন্তু জবাবদিহিতা হচ্ছে the key point here is জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। বাংলাদেশে যেটা অ্যাবসেন্ট ছিল বিভিন্ন কারণে, কোনো সরকার একা কোনো কিছু সমাধান দিতে পারে না, এবং সেটা যদি ডেলিভার করতে হয়, সেটা যদি বাস্তবায়ন করতে হয়, এখানে একটা পার্টনারশিপের বিষয় আছে। রাজনৈতিক বক্তব্যের ভিড়ে নাগরিকদের প্রত্যাশা যেন হারিয়ে না যায় সে আশাবাদ ব্যক্ত করেন আলোচকরা। সম্মান করি, প্রত্যাশা করি না। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সুস্পষ্ট বক্তব্য দেখতে চায় সুশাসনের জন্য নাগরিক সুজন।
সকালে রাজধানী সৈয়দাব মিলনায়তনে সুজন আয়োজিত গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার নিয়ে গোলটেবিল বৈঠকে এমন বক্তব্য উঠে আসে। এ সময় তারা বলেন, রাজনৈতিক দলগুলো অঙ্গীকার পূরণে ব্যর্থ হলে জবাবদিহিতা নিশ্চিতে আদালতের কাছে যাওয়ার কথা জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের ভিত রচনার জন্য রাজনৈতিক দলগুলোকে তাগিদ দেন তারা। সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ ও বিভিন্ন জেলা থেকে আগত সুজনের বিভাগীয় প্রতিনিধিরা। অতীতে দেখা গিয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো যে সকল অঙ্গীকার করে সেগুলো তারা রক্ষা করে না। তো এবার আমরা চাই যে আমাদের সত্যিকারে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটাইতে হয়, তাহলে তারা যে অঙ্গীকারগুলো করছে সেই অঙ্গীকারগুলো যেন তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে। আর তা না হলে আমরা ভবিষ্যতে এই নিয়ে হয়তো আদালতের শরণাপন্ন হতে হবে। কারণ রাজনৈতিক দলগুলো যদি কথা না রাখে, তাদের চুক্তি যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন না করে, তাহলে আমাদের প্রতিকারের উপায় থাকা উচিত এবং হয়তো আদালত হতে পারে প্রতিকারের উপায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি এমন একটি সংসদ চায় যে সংসদে আর শুধু নৃত্যগীত হবে না, সেই সংসদে মানুষের কথা, দেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে, সন্ত্রাসীদের জায়গা হবে না। একই সাথে সংসদে বিরোধিতাও থাকবে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, এমন একটি সংসদ করে পৃথিবীর বুকে নজির স্থাপন করতে চায় বিএনপি। নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। আগামী দিনের নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন, এবং আগামী দিনের নির্বাচন হবে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে অঙ্গীকার করেছি, যে প্রতিশ্রুতি করেছি, সেটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন। জুলাই সনদ ইস্যুতে বিশেষ কিছু রাজনৈতিক দল ইনিয়ে বিনিয়ে না ভোটের পক্ষে প্রচারণা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে গণভোটের পক্ষে প্রচারণার ক্যারাভেন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এনসিপিকে ভোট না দিলেও সবাইকে জুলাই সনদে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান নাহিদ। বলেন, হ্যাঁ এর পক্ষে ভোট দিলে দেশ 50 বছর এগিয়ে যাবে, আর না জয়যুক্ত হলে দেশ আগের ব্যবস্থাতেই থেকে যাবে। জুলাই সনদ ভেস্তে গেলে শুধু সরকার পরিবর্তন হলেও গণ অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে বলেও মন্তব্য নাহিদ ইসলামের। দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই হ্যাঁ পক্ষে ভোট দেওয়া, কারণ হ্যাঁ পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। গণ অভ্যুত্থানের পরে আমরা যেই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সিস্টেমের পরিবর্তন করতে চেয়েছিলাম, সেইটা কিছুটা হলেও পরিবর্তন হবে। আর যদি না জয়যুক্ত হয়, তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। রোববার গুলিবিদ্ধ হবার পর আফনানকে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়। তার মাথায় অস্ত্রোপচার করা হলেও গুলি উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে এটা মনে করিয়ে দেওয়া হয়েছে যে উস্কানি ছাড়া বাংলাদেশে গুলি চালানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং প্রতিবেশী সুলভ সম্পর্কের ক্ষেত্রে প্রধান বাধা। ভবিষ্যতে এমন আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা বন্ধে মিয়ানমার সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলেও রাষ্ট্রদূতকে জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। জবাবে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলে বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করেছে কিয়াও সোয়ে মো। গত রোববার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইকং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা আফনান। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকাল 9টায় রাজধানী বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুজহাত কবির। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা,
কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি জেলা পর্যায়ে নেতাকর্মীরা। সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন জেলা নেতাকর্মীদের ঢল নামে মাজার এলাকায়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান বিএনপির ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির কাছে মাথা নত না করা বেগম খালেদা জিয়া তরুণ রাজনীতিকদের জন্য আদর্শ হয়ে থাকবেন। শ্রদ্ধা জানানো শেষে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতও করা হয়। বাংলাদেশ ভারত ভেন্যু বিতর্ক প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান থেকে বাংলাদেশকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছে আইসিসি। তবে ভারতে না খেলতে অনড়ই থেকেছে বিসিবি। ভিডিও কনফারেন্সে দুই পক্ষের আলোচনা শেষে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ক্রিকেট বোর্ড। সমস্যা সমাধানে আলোচনা চলবে বলেও জানান বিসিবি সহসভাপতি। মমিনুর রিপনের রিপোর্ট। বিশ্বকাপ খেলতে ভারতে যেতে হতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও মঙ্গলবার ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সঙ্গে বৈঠক করেছে বিসিবি। দুপুর 12টা থেকে শুরু হওয়া 1.5 ঘণ্টা ব্যাপী এই বৈঠকে বিসিবির কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, নিরাপত্তা কমিটির প্রধান সহ 4 কর্মকর্তা। দুই পক্ষই চেষ্টা করেছে নিজেদের অবস্থান তুলে ধরতে। সূচি চূড়ান্ত হওয়ায় বাংলাদেশকে ভারতে খেলার জন্য অনুরোধ করা হলেও নিজেদের অবস্থানে অনড় বিসিবি। যদিও ক্রিকেট বোর্ড বলছে এটি আলোচনার প্রথম ধাপ মাত্র। আমরা যে স্ট্যান্ড নিয়েছি ওই স্ট্যান্ডে আমরা ঠিক আছি। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নেব, মানে ইন্ডিয়াতে আমরা যাবো না। আমরা আমাদের কথা বলেছি এবং তারা অল্টারনেটিভ হেল্প করছে এবং আলোচনার পথ ওপেন আছে। আর আলোচনা শুরু হলো, তো ডায়ালগ শুরু হলো, দেখি কি হয়। বাট আমরা আমাদের অবস্থানে আমরা স্ট্যান্ড করেছি। সময় খুব কম। জি, সময় কম, এটা ওরাও জানে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে দুশ্চিন্তা থাকলেও তা দূরে সরিয়ে খেলায় মনোযোগী হওয়ার পরামর্শ সাবেক এই অধিনায়কের। প্লেয়ারদের মধ্যে তো অবশ্যই ভবিষ্যৎ প্রেজেন্ট নিয়ে আলাপ হয়, তারা নিশ্চয়ই সেটা নিয়ে কনসার্ন থাকেন। বিং এ প্রফেশনাল ক্রিকেটার, হোয়াট হ্যাপেন্স, আমাদের কাছে ক্রিকেট খেলা যেটাই হোক সেটা তো আর প্লেয়ারদের হাতে নেই। তাদের শুধু এটা চিন্তা করে যে আমরা যখন খেলবো শুধু ক্রিকেট নিয়ে চিন্তা করবো এবং সেটাতেই ভালো করার চেষ্টা করবো। ক্রিকেটার, কর্মকর্তা, কোচিং স্টাফ, গণমাধ্যম ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করাটাই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। গঠনমূলক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান চায় বিসিবি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলন চলাকালীন 22 জুলাই রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করা 25 শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেন। এ সময় রিফাত রশিদ বলেন, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের নেতৃত্বে 22 জুলাই দেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে এসব শীর্ষ ব্যবসায়ীরা গণহত্যায় মদদ দেয় বলে অভিযোগ করেন এই ছাত্রনেতা। এসব ব্যবসায়ীরা এখনও আওয়ামী লীগকে অর্থের যোগান দিচ্ছে দাবি করে তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। অভিযোগটি যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এনটিভির গোপালগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন শর্মাতে মৃত্যুজনিত বিমার চেক তার পরিবারের কাছে হস্তান্তর করেছে এনটিভি কর্তৃপক্ষ। আজ এনটিভি কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ মাহবুব হোসেন শর্মাতের স্ত্রী হালিমা রহমানের হাতে 3,45,600 টাকার চেকটি তুলে দেন। এ সময় মাহবুব হোসেন শর্মাতের পরিবারের পাশে থাকার কথা জানায় এনটিভি কর্তৃপক্ষ। চেক বিতরণ অনুষ্ঠানে এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম কাঞ্চন, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু সহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সাংবাদিক মাহবুব হোসেন শর্মাত এনটিভি শুরু থেকে গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের 10 অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নাসির সিনটেক্স গ্রুপ, নির্বাচন পথে পথে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সবচেয়ে আলোচিত শক্তি তরুণ ভোটার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার ভোটার তালিকায় যুক্ত হয়েছেন 4,66,00,000-এরও বেশি নতুন ভোটার, যা মোট ভোটারের প্রায় 36.5%। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এই তরুণদের ভোট যেদিকে যাবে সেদিকেই ঝুঁকবে নির্বাচনের ফলাফল। শিউলি রায়ের আরেকটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন। দেশের মোট ভোটারের একটি বড় অংশই তরুণ। 18 থেকে 37 বছর বয়সী এই ভোটাররা শুধু সংখ্যায় বেশি নন, সিদ্ধান্ত গ্রহণেও আগের যে কোনো সময়ের চেয়ে সচেতন। সারা দেশে মোট ভোটার প্রায় 12,77,00,000, যার মধ্যে নতুন ভোটার 4,66,00,000-এর বেশি, যা মোট ভোটারের প্রায় 36.5%। কর্মসংস্থান, শিক্ষা, প্রযুক্তি, মূল্যস্ফীতি এবং সুশাসন, এই বিষয়গুলোই তরুণ ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এই মুখগুলোই আগামী দিনের বাংলাদেশ। এই তরুণরাই আজ দেশে সবচেয়ে বড় ভোট ব্যাংক। প্রশ্ন একটাই, তারা কাকে বেছে নেবেন? কর্মসংস্থান যখন করতে হবে, ছাত্রদের পাশে থাকবে, সবসময় দেশের মানুষের জন্য কথা চিন্তা ভাবনা করবে। আমি এমন কোনো প্রার্থীকেই চাবো যেন নারীর অধিকারটা আরও এগিয়ে যায়। মেয়ে মানুষ এখনো নিজেকে নিরাপদ মনে করছে না। যেই ভালো একটা ভূমিকা প্রদান করতে পারবে নির্বাচনের এক মুহূর্তে আমাদের ইশতেহারের মাধ্যমে তাদেরকে আমরা ভোট প্রদান করব। আবার কেউ কেউ বলছেন শুধু মার্কা বা ব্যক্তি দেখে ভোট নয়, এবার তারা যোগ্যতার ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করবেন। প্রতীক দেখে ভোট না দিয়ে ব্যক্তিকে দেখা উচিত, যে ব্যক্তি তার ব্যক্তিগত পারফরমেন্স, ব্যক্তিগত জীবন। আমার মতে মার্কা দেখে না, প্রার্থীকে দেখে ভোট দেওয়া উচিত। আমাদের জেনারেশন নিয়ে চিন্তা করবে, দেশের বেকারত্ব নিয়ে চিন্তা করবে, দেশের মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা করবে। বিশেষজ্ঞদের মতে তরুণ ভোটারদের এই মানসিক পরিবর্তন নির্বাচনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। নির্বাচনে যে সমস্ত দলগুলো প্রতিযোগিতা করবে তাদের সবার কাছে এই তরুণদের একটা ভিন্ন রকমের আশা থাকে। প্রধান সমস্যা হচ্ছে তাদের পড়াশোনার জায়গাটা ঠিক করা, অর্থাৎ তাদের শিক্ষার যে সুযোগ সেটা সবার জন্য সমানভাবে ঠিক করা। তাদের অন্যতম জায়গাটা কি, সেটি হচ্ছে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তাহলে রাজনৈতিক দলগুলো যদি এই প্রসঙ্গগুলো তাদের নির্বাচনী কার্যক্রমে, তাদের ইশতেহারে যুক্ত করতে না পারে, তাহলে কিন্তু এই তরুণরা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারও বলছেন, তরুণ ভোটারদের অংশগ্রহণ ও সচেতনতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। এবারের ভোট নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী তরুণ ভোটাররা, যেহেতু তারা প্রথমত নতুন ভোটার হয়েছেন এবং বিগত সময়গুলোতে তারা অনেক সময় ভোট দিতে পারেন নাই। গ্রামেগঞ্জে দেখেছি যে ব্যাপক সাড়া পড়েছে এবং আমাদের বিশ্বাস, নির্বাচন কমিশন বিশ্বাস করে যে ভোটারদের টার্ন আউট এবার সন্তোষজনক পর্যায়ে হবে। সব মিলিয়ে বলা যেতে পারে এবারের নির্বাচন শুধুমাত্র এই ব্যালটের হিসেব নয়, এটি প্রজন্মের সিদ্ধান্ত। তাদের এক একটি ভোট বদলে দিতে পারে নির্বাচনের সমীকরণ, নির্ধারণ করতে পারে আগামী দিনের রাষ্ট্রীয় ক্ষমতা। এখন দেখা যাক তরুণরা আসলে কোন পথে হাঁটবেন। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পে স্কেল নিয়ে পে কমিশন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, কমিশন যেদিন রিপোর্ট দেবে তারপর জানা যাবে কিভাবে কি হবে। সকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। পে স্কেলটা পে কমিশনটাতে কাজ করছে, তারা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তারা বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, কি করছেন না করছেন সেটা আমাদের ব্যাপার না। কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যে যদি পে কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে, আমি একটা ডেট ঠিক করে বলবো, পরে আপনি জানতে পারবেন। 2025 সালে 8,017,35,00,000 টাকার রেকর্ড পরিমাণ মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে 2,322,80,00,000 টাকা। দুপুরে রাজধানী মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হয়, গত বছর ব্যাংকটিতে গ্রাহক আমানত রেখেছেন প্রায় 1,79,879 কোটি টাকা।
যা আগের বছরের তুলনায় 14,858 কোটি টাকারও বেশি। এদিকে আমানত ও মুনাফার পাশাপাশি ঘাটতি কাটিয়ে 83 কোটি টাকার বেশি মূলধন অতিরিক্ত রয়েছে সোনালী ব্যাংকটিতে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত আলী খান জানান, চলতি 2026 সালে মূলধন আরও শক্তিশালী অবস্থানে যাবে। সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির সাথে জড়িত আলোচিত হলমার্ক গ্রুপের কাছ থেকে 300 কোটি টাকা উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গ্রুপটি জব্দ করা সম্পদ নিলামের পর্যায়ে রয়েছে। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় টি-20 বিশ্বকাপের জন্য ভারতের ভিসা পেলেন না যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আলী খান সহ দেশটির 3 ক্রিকেটার। অথচ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন আলী খান। এবার আসন্ন টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সম্ভাবনা ছিল তার। তবে ভারত তার ভিসা বাতিল করায় এই আসরে আর খেলা হচ্ছে না পাকিস্তানি বংশোদ্ভূত এই পেসারের। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের ভিসা বাতিলের তথ্য নিশ্চিত করেছেন আলী খান। শুধুই আলী খান নন, একই সমস্যায় পড়েছেন দেশটির আরও 3 ক্রিকেটার। আলী খান ছাড়াও শায়ন জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মহসিন আছেন এই তালিকায়। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের 3 শতাধিক বাড়ি, ফ্ল্যাট জব্দ ও $1 কোটি অবরুদ্ধের নির্দেশ আদালতের। ইসিতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির। জাপার প্রার্থিতা বাতিল চায় জুলাই ঐক্য, আরও 53 প্রার্থী বৈধ। চুয়াডাঙ্গায় সেনা অভিযানে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডার সহ সব সেনা প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। ভারতে খেলতে না যাওয়ার অবস্থান থেকে বাংলাদেশকে সরে দাঁড়ানোর অনুরোধ আইসিসির, সিদ্ধান্তে অনড় বিসিবি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।